হাই, আমি আশরাফুল আলম তোমাদের সামনে আবার হাজির হলাম সরলরেখার কিছু গাণিতিক সমস্যা নিয়ে, বিভক্তকারী বিন্দুর কিছু সমস্যার সমাধান নিয়ে। আজকে আমরা কয়েকটা অঙ্ক করব। এখানে এ ও বি বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে -2, 4 এবং 4, -5 এই বি রেখাংশকে সি পর্যন্ত এরূপভাবে বর্ধিত করা হলো যেন AB 3BC হয়। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। আমি যদি একটা গ্রাফে দেখাতে চাই, ধরো এ এবং বি একটা সরলরেখা, স্থানাঙ্ক এখানে এ বিন্দুর স্থানাঙ্ক হলো কত, -2, 4, আর এইখানে বি বিন্দুর স্থানাঙ্ক হলো কত, 4, -5। এখন এ বি সরলরেখাকে আমি সি পর্যন্ত বর্ধিত করলাম, সি যার স্থানাঙ্ক হলো x এবং y। তাহলে এর উপরে বর্ধিত করা হলো যেমন এখানে এ বির মান সমান সমান 3BC এর সমান হয়। তার মানে কি, এই BC রে 3 দ্বারা যদি আমি গুণ করি, এই BC রে এই BC এর অংশরে BC রে যদি আমি 3 দ্বারা গুণ করি, তাহলে কার সমান হবে, AB এর সমান হবে। তার মানে কি, এই BC এর 3 গুণ সমান সমান AB। তাহলে এইটার স্থানাঙ্ক আমার সি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি। এই অঙ্কটা কয়েকভাবে করা যায়। আমরা দেখি নরমালি আমরা যেভাবে করব, মানে আমাদের বেসিকে যেটা আসবে, নরমাল যেটা আসবে সেটা আমরা বের করব। তাহলে এইখানে আমরা ধরি যে সি বিন্দুর স্থানাঙ্ক x y, ওকে ধরি। এখন দেওয়া আছে AB 3BC, ওই যে BC এর 3 গুণ। এখন একটু লক্ষ্য করো, আমি যদি BC টাকে এই পাশে নিয়ে আসি, এই 3 এর সাথে BC টা কি আকারে আছে, গুণ আকারে, এবার আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 3 আর নিচে কি থাকে, 1 থাকে। তার মানে কি, আমার A is to BC is equal to 3 is to 1। এটা আমি এখন একটু যাই। তাহলে AB এর মান কত, AB এর মান হলো 3, এই যে এইখানে, আর BC এর মান কত, 1। তাহলে এই B বিন্দুতে এখন যদি আমি বলতে পারি, এখানে এইটা থেকে আমি যদি বলতে পারি, এই B বিন্দুটি A থেকে C পর্যন্ত এই AC রেখাকে, সম্পূর্ণ রেখাকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে কি, আমরা এটাকে অন্তর্বিভক্ত ধরেও করতে পারি এবং বহির্বিভক্ত ধরেও করতে পারি। আমরা দুটোটা ধরেই করব। আগে আমরা নরমালি যেটা আছে ওইটা বের করি। এখন সি বিন্দুটা কি, এ এবং সি। তাহলে এখানে আমি লিখতে পারি যে বি বিন্দুটি এসি রেখাকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে কে অন্তর্বিভক্ত করে, বি বিন্দুর অন্তর্বিভক্ত করে। এখন আমি যদি বি বিন্দুর স্থানাঙ্ক ধরতাম x1 y1, তখন আমরা এইখানে কিভাবে করতাম, এখানে আমি একটু করে লিখি, 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা এখানে অঙ্কটা সলিউশন আমরা করব। এখন আমি যদি বি বিন্দুর স্থানাঙ্ক আমি বের করতাম, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x1 y1, এটা আনুমানিক ধরলাম। তাহলে আমরা এই বি বিন্দুর স্থানাঙ্ক x1 is equal to, তাহলে বি বিন্দুতে x1 is equal to, তাহলে আমি x1 এর মান বের করব। যখন আমি 3 নিব, তাহলে এই 3 নিলাম, তাহলে এই পাশেটা কত আসবে, x, প্লাস যখন এই 1 নিব, তাহলে এই পাশে আসবে কত, -2, আর এখানে কত হবে, 3 + 1। এখন দেখো তো আমাদের x1 এর মান কত আছে, 4 আছে না। তাহলে x1 এর মান হলো 4, তাহলে বসাইলাম 4, আর এখানে 3x - 2, আর এখানে 4। তোমরা এক কাজ করতে পারো, এই যে আমি বি বিন্দুতে x1 লিখছি না, তোমরা x1 এর পরিবর্তে ডাইরেক্ট এখানে 4 বসাই দিতে পারো। আমি যদি এখানে তোমাদেরকে এটা বোঝানোর জন্য আমি x1 y1 ধরছি, তোমরা যদি এটা ধরে নিতে পারো কোনো সমস্যা নেই। তাহলে এইখানে এটা যদি আমি এখানে গুণ করি, এখানে 3x - 2, আর এখানে 4 এর 4 গুণ করলে 4 4 16। তাহলে এখানে 3x is equal to, এটা ওই পাশে গেলে +2, তাহলে x is equal to 18/3 is equal to 6। তার মানে কি, x এর মান পাইলাম 6। এখন আমি যদি y এর মানটা বের করতে পারি, এই যে y এর মান বের করতে পারি, y1 is equal to, তাহলে যখন আমি y বের করব, তাহলে এই 3 নিলে তাহলে এখানে কত আসবে, এই y, প্লাস এই 1 নিলে এখানে কত আসবে, এই যে 4, এই 4 আসবে। ঠিক আছে, তার মানে কি, এই যে অনুপাত ইজ টু অপোজিটের স্থানাঙ্ক, আবার এই অনুপাত ইজ টু ইনটু অপোজিটের স্থানাঙ্ক। তাহলে এখানে 3 + 1, তাহলে y1 এর মান কত, এখানে y1 এর মান কত ছিল,
বি বিন্দুর স্থানাঙ্ক ছিল -5, এখানে -5, আর এখানে 3y + 4, আর এখানেও 4। তাহলে আমি গুণ করি, এখানে 3y + 4 আর 5 + 20, প্লাস মাইনাসের মাইনাস। এখন এই 4টা যদি ওই পাশে যায়, তাহলে এইখানে আমাদের এখানে একটু সমস্যা হতে পারে। এইখানে বি বিন্দুর স্থানাঙ্ক হলো -5, এইখানে যখন 3 নিছি তখন y, আর এইখানে যখন 1 নিছি তখন 4। তাহলে এইখানে 3y এটা এটা -20 আর এখানে -4। তাহলে এখানে y তাহলে -24 আর এখানে 3, তাহলে কত হয় ভাগ করলে -8। ওকে, তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, এইখানে পাইলাম প্রথমে পাইলাম 4 আর পাইলাম -8। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা অলরেডি পেয়ে গেছি। এইটা হলো আমাদের অন্তর্বিভক্ত নিয়ম। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমি লিখি যে সি বিন্দুর স্থানাঙ্ক 4 - 8। ওকে, এখন আমরা এটাকে অন্তর্বিভক্ত দিয়ে করলাম। অন্তর্বিভক্ত গাড়ি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, তাহলে বই ওই যে এখানে যে বিন্দুটা সি বিন্দুর স্থানাঙ্ক, তার কি অন্তর্বিভক্ত সূত্র প্রয়োগ করে আমরা এটা সি বিন্দুর স্থানাঙ্ক বের করলাম। এইটা কিন্তু আবার বই, এখানে যেহেতু বই ভাবে তোমরা অনেকে বলতে পারো স্যার এটা তো এই এবি রেখা কি সি বিন্দু বহিস্থ বিভক্ত করে, তাহলে আমরা বহিস্থ বিভাগের সূত্র প্রয়োগ করলাম না কেন? এইটা দিয়েও করা যায়। তাহলে আমরা ওইভাবে করি একটু। তাহলে এই পর্যন্ত আমাদের এটা তো আছেই, আমরা এই পর্যন্ত আমাদের লাগবে, এইটাও লাগবে। এখানে এই বিন্দুর স্থানাঙ্ক হলো -2 4 -2 4 আর বি বিন্দুর স্থানাঙ্ক হলো এইটা, সি বিন্দুর স্থানাঙ্ক y। ওকে, এখন আমরা এখানে কি ছিল যে ধরি সি বিন্দুর স্থানাঙ্ক ab। আচ্ছা, এটা মুছে ফেলছি, এটা দেওয়া আছে। সি বিন্দুর স্থানাঙ্ক হলো xy, তাহলে দেওয়া আছে ab = 3 bc। এখন একটু লক্ষ্য করা, তাহলে আমাকে সম্পূর্ণ অংশের মান বের করতে হবে, ac এর মান বের করতে হবে। তাহলে আমি AB কে যদি AC বানাই, তাহলে দেখো তো, একটু লক্ষ্য করো। তাহলে AB কে আমি AC বানাইলাম, কতটুকু বেশি লিখছি? এই BC বেশি লিখছি না? তাহলে আমাকে AB কে আমি AC বানাইছি, তাহলে আমি এখান থেকে BC বাদ দিব। তার মানে কি AC থেকে A আর C থেকে যদি আমি BC বাদ দিই, তাহলে কে থাকবে? AB থাকবে। তাহলে AB এর পরিবর্তে আমরা AC - BC লিখতে পারি, আর এখানে হলো 3BC। তাহলে এইখানে AC আর BC টা ওই পাশে গেল, তাহলে 3BC + BC। তাহলে AC = 4BC। তাহলে AC/BC আমরা নিয়ে আসলাম, তাহলে এখানে 4/1। তাহলে AC যদি এপাশে নিয়ে আসি, তাহলে এখানে আমি 4 এই শুধু থাকবে, নিচে 1 অটোমেটিক থাকে। তাহলে এখানে AC = BC = 4:1। তার মানে কি AC এর সম্পূর্ণ মান হলো 4 আর এইখানে BC এর মান হলো 1। তাহলে আমি এখানে লিখতে পারি না সি বিন্দুটি AB কে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে অতএব আমরা এই কথাটা লিখব যে অতএব সি বিন্দুটি AB কে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। অতএব সি বিন্দুর সংকেত ছিলাম x। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক এখন বহির্বিভক্ত সূত্র প্রয়োগ করে দেব। সি বিন্দুর স্থানাঙ্ক x = যখন এই 4 নিব, তাহলে km, এই যে এখানে x, প্লাস যখন এই 1 নিব, তখন এখানে -2, তাহলে 4 + 1। তাহলে x = তাহলে এখানে 5 আর এখানে 4x। এখানে x বলতে কাকে বোঝাইতেছে? এখানে 4 ইনটু এই যে এই স্থানাঙ্ক হবে 4, এখানে 4 ইনটু 4 হবে, কারণ যখন আমি এই সম্পূর্ণটা স্থানাঙ্ক নিব তখন এইটা, আর যখন এটা নিব তখন হবে এইটা। তাহলে এইখানে সম্পূর্ণ স্থানাঙ্ক 4 নিলাম, তাহলে এখানে x এর মান কত? 4, এই 4 হবে। তারপরে এখানে 4 × 16 আর 2, তাহলে এখানে কত আসে? আমরা এখানে ভুল, আমাদের সূত্র পুরো ভুল হয়েছে, এখানে মাইনাস হবে, সরি, আমাদের এখানে মাইনাস হবে আর এটা হবে 3। তাহলে এইখানে এই মাইনাস আর এই মাইনাস, এটা হবে প্লাস। তাহলে এখানে কত হচ্ছে? অর্থাৎ x = 3 6 18। আমাদের এখানে আগে একটু ক্যালকুলেশনের জন্য সমস্যা হচ্ছিল, এখানে 6 হবে 3 6 18।
এরপরে এইখানে y এর মান এইখানে যখন আমি এই 1 নিব তখন কি আসবে এই 4 আসবে, কারণ এখানে কার মান y মান বের করতেছি, তাহলে অনুপাত x y1, তাহলে এখানে y এর মান কত 4, এখানে মাইনাস সূত্রে মাইনাস বহির্বিভক্ত সূত্রের মাইনাস, তারপরে এইখানে যখন আমরা এই 4 নিব তখন এখানে কত হবে -5। ওকে, আর এইখানে কত আসবে, আমরা কোনটা নিছি এই 1 নিছি, আমরা এটা একটু ভালো আর একটু সংশোধন করে নেই। যখন এই 4 নিব তখন কত হবে এই -5। ওকে, তাহলে মাইনাস, যখন এই 1 নিব তখন এখানে কত আসবে এই 4, আমরা এইভাবে নিই, তাহলে 4 - 1, তাহলে y = 2, তাহলে 20 আর এখানে 4 আর এখানে 3, তাহলে এখানে y = -24 আর 3 = -8। আমাদের এখানে আগের অঙ্কে এখানে 6 হবে, এখানে ক্যালকুলেশন আমরা 3 6 18, এটা 3 4 ভালো লেখা দিয়েছিলাম, 4 দিন অ্যাকচুয়ালি এখানে 6 হবে। তাহলে এইখানে আমরা এই যে x এর মান এবং y এর মান আমরা এই বহির্বিভক্ত ভাবে আমরা এইভাবে করতে পারি। তাহলে এই পর্যন্তই, আমরা সামনে আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক at1², তারপরে 2at1, তারপর আবার at2², তারপরে কমা 2at2, আবার at3², 2at3। যদি ত্রিভুজটি বর্গকেন্দ্রের স্থানাঙ্ক এক অক্ষের উপর অবস্থান করে তবে দেখাও যে t1 + t2 + t3 = 0। তাহলে এখানে বর্গকেন্দ্র মানে কি, তাহলে এখানে একটু লক্ষ্য করো, আমরা একটা ত্রিভুজ নিয়ে আলোচনা করি, ত্রিভুজের বর্গকেন্দ্র আগে একটু দেখে নেই। ABC একটি ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের বাহু কয়টা, তিনটা বাহুর মধ্যবিন্দু আছে। AB বাহুর মধ্যবিন্দু আমরা এখানে D ধরলাম, BC বাহুর মধ্যবিন্দু E ধরলাম এবং AC বাহুর মধ্যবিন্দু F ধরলাম। তাহলে এই তিনটা মধ্যমা আমরা যোগ করব, যোগ করার পরে আমরা তিনটা মধ্যমা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো, তাহলে এইটাই হবে ত্রিভুজের বর্গকেন্দ্র G। এবং এই ত্রিভুজের বর্গকেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে, যদি আমি বলি যে AE কে 2:1 অনুপাতে, সবসময় এটা 2 এটা হবে 1, মধ্যমাকে যে কোনো মধ্যমা, যে ত্রিভুজের যে কোনো মধ্যমাকে বর্গকেন্দ্র কি অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন আমাদের এই জি বিন্দুর স্থানাঙ্ক মানে কি, বর্গকেন্দ্রের স্থানাঙ্ক যদি x1 আর y1 হয় বা xy হয়, তাহলে আমরা এই যে 2:1 অনুপাত ধরে যে কোনো মধ্যমার 1:2 অনুপাত ধরে আমরা জি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারি। তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদেরকে জানতে হবে যে বর্গকেন্দ্র কি, বর্গকেন্দ্রের স্থানাঙ্ক প্রতিটি ত্রিভুজের মধ্যমাকে কি অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। এবং এখানে আরেকটা কথা বলা আছে যে যদি ত্রিভুজের বর্গকেন্দ্রের স্থানাঙ্ক x অক্ষের উপর অবস্থান করে এবং এই বিন্দুটা যদি x অক্ষের উপর অবস্থান করে, এই বিন্দুটা যেমন x, এটা y, এই যে এটা হলো বর্গকেন্দ্র, যদি এইখানে অবস্থান করে তাহলে এইটার মান x এর মান আর y এর মান, তাহলে x এর মান থাকবে কিন্তু y এর মান 0 হবে, তাহলে এইখানে y এর মান 0 হবে। তাহলে আমরা এই অঙ্কটার সমাধান আমরা একবার সচিত্রে একটু যদি করি সম্পূর্ণ কমপ্লিট করি, তাহলে আমি আগে দিয়ে নিই, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ, একটা ত্রিভুজ আমরা নিলাম আনুমানিক ডেমো একটা, এখানে a, এটা b, এটা হলো c। তাহলে আমরা এখানে প্রত্যেকটা মধ্যমা কি, মধ্যমা আমরা x অক্ষের উপরে রাখলাম, তাহলে এইখানে AB এর স্থানাঙ্ক হলো D ধরলাম, BC এর স্থানাঙ্ক ধরলাম E, আর এইখানে AC এর স্থানাঙ্ক ধরলাম F। আর এই যে বর্গকেন্দ্র x অক্ষের উপরে অবস্থিত, তাহলে x অক্ষের উপরে যে বিন্দুর স্থানাঙ্ক কত ধরলাম, এটা G ধরলাম। তাহলে এইখানে আমরা ধরলাম যে ধরি a, এইখানে at1² 2at1, আমি একটু ডিটেইলস করে লিখি। b বিন্দুর স্থানাঙ্ক at2² 2at2 ও cb at3² 2at3। বিন্দু তিনটি ABC ত্রিভুজ গঠন করে, যার বর্গকেন্দ্র G
জি, তাহলে আর স্থানাঙ্ক আমি একবার লিখে নেই x1 y1। ওকে, এখন আমরা জানি জি বিন্দুটি এ, এই যে এটি মধ্যমাকে কিউ অনুপাতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অন্তর্বিভক্ত করার আগে এখন আমরা মধ্যমা মানে কি, মধ্যবিন্দু সংযোগ রেখা। তাহলে এখানে একটু লক্ষ্য করো, এ বি এর মধ্যবিন্দু কে, ডি। তাহলে আমরা ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি। কারণ মধ্য যদি দুইটা একই রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হয় এবং প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমাদের যদি এরকম একটা থাকে, আমরা এর আগে আলোচনা করছিলাম, এখানে এ আর বি, এটা হলো x1 y1, এটা হলো x2 y2। এখন সি যদি মধ্যবিন্দু হয়, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, x ইকুয়াল টু, এটা যদি x y হয়, তাহলে x ইকুয়াল টু হবে x1 প্লাস x2 বাই 2। আবার y এর মান, সি বিন্দু y এর মান হবে y1 প্লাস y2 বাই 2। এই সূত্র প্রয়োগ করে আমরা এই ডি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। ওকে, তারপরে এই স্থানাঙ্ক বের করে তারপরে আমরা এই বরকেন্দ্রর মান আমরা বের করতে পারবো। অথবা আমরা এইখানে বরকেন্দ্র আমরা আরেকটা সূত্র প্রয়োগ করতে পারি। এখানে আমাদের আরেকটা সূত্র দেওয়া আছে যে বরকেন্দ্রের স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 বাই 3। আমরা এটা করব না, আমরা এটা এইভাবে যাব না, আমরা একটু আমাদের নিয়ম অনুযায়ী যাব। তাহলে xy এর স্থানাঙ্ক আমরা, জি বিন্দুর স্থানাঙ্ক x এবং y এর মান আমরা বের করব। তাহলে x এবং y এর মান বের করতে গেলে আমাদের এইখান থেকে যে কোনো একটা মান বের করতে হবে। আমরা ই বিন্দুর মান বের করি, আমি ডি বিন্দুর মানও বের করতে পারবো, ই বিন্দুর মানও বের করতে পারবো, এফ বিন্দুর মানও বের করতে পারবো। কিন্তু আমরা এখানে এডি, এই এই এর ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এখন ই বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। অতএব আমরা যদি এই ই বিন্দুর স্থানাঙ্ক x1 y1 ধরি, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক x1 y1, ই বিন্দুর স্থানাঙ্ক তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত, a t2 স্কয়ার প্লাস সি বিন্দুর স্থানাঙ্ক a t3 স্কয়ার বাই 2। ওকে, এবং y1 এর মান কত, বি বিন্দুতে y1 এর মান হলো 2a t2 প্লাস সি বিন্দুতে 2a t3 বাই 2। ওকে, এইখানে আমরা এই 2 কমন নিতে পারি। যদি এই 2 কমন নেই তাহলে কি হয়, এই 2 কাটা, আমরা এইখানে কাটা দিয়ে দেই যে এই 2 আর 2 কমন নিলে এখানে y1 এর মান আসে a t2 প্লাস a t2। ওকে, আবার a t3। ওকে, এখন আমরা কি করব, জি বিন্দুটি a e কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করব। এখন আমরা জি বিন্দুর স্থানাঙ্ক কি ধরছিলাম, x এবং y। অ্যাকচুয়ালি এখানে আমাদের দুটোর মান বের করার দরকার নেই, আমাদের এখানে জি বিন্দুতে কার মান শূন্য হবে, y এর মান শূন্য হবে। তাহলে আমি y এর মান বের করব। তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম, আমি এখানে একটু এটা লিখে রাখি। এটা বিস্তারণ হলো a t2 স্কয়ার প্লাস a t3 স্কয়ার বাই 2, আর এইখানে a t2 প্লাস a t3। এটা হলো বিন্দুতে x1 এর মান, x1 মানে এটা, আর y1 এর মান হলো এইটা। আর এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা আছে। এখন আমরা জি বিন্দুর x এবং y এর মান আমাদের বের করতে হবে। এখন জি বিন্দুতে x এবং y এর মান বের করব কোনটার জন্য, এইখানে কার মান শূন্য, x অক্ষের উপর y এর মান শূন্য। আমি যদি y এর মানটা শূন্য ধরে আমরা প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু জি বিন্দুতে y এর মান শূন্য, তাহলে আমরা জি বিন্দুতে y এর মানটা বের করব। জি বিন্দুতে আমি একটু লিখে নিই, জি বিন্দুটি এই রেখাকে কি অনুপাতে বিভক্ত করে, যে কোনো মধ্যমাকে তার বর্গকেন্দ্র 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অতএব জি বিন্দুতে y ইজ ইকুয়াল টু, আমি শুধু y এর মানটা বের করব। এখানে তো স্যার আমি x এর মান, হ্যাঁ তোমরা x এর মানও বের করতে পারো। যেহেতু আমার এখানে y এর মানটা শূন্য, তাহলে আমার y এর মানটা বের করে আমি ওটা খাটো করতে চাইতেছি, ছোট করতে চাইতেছি।
তাহলে এখানে যে বিন্দুতে y এর মান এই যেটা, তাহলে আমি যদি এই 2 নেই, কার মান y এর মান বের করতেছি, তাহলে এখানে y এর মান কোথায়, এই যেটা, তাহলে 2 ইনটু a t2 প্লাস a t3 প্লাস যখন আমি a1 নেব, তাহলে a1 এর সাথে কাকে নিব, a বিন্দুর y এর স্থানাঙ্ক, তাহলে a বিন্দুর y এর স্থানাঙ্ক 2a t1। ওকে, তাহলে আর এখানে কত হবে, 2:, এখানে 2 আর এখানে 0, তাহলে 2:1। ওকে, তাহলে জি বিন্দুতে y এর মান 0, তাহলে এখানে লিখলাম, তাহলে আর এখানে 3 আর এখানে 2 যদি আমি কমন নেই, এখানে 2 এখানে 4, আমরা এখানে 2 a2 প্লাস 2 a3 প্লাস 2 at1। এখন আমরা এটা সাইড করে লিখতে পারি, যেহেতু জি বিন্দুতে y x অক্ষের উপর অবস্থিত, সুতরাং y 0 হবে। আমরা এই সাইড করে এখানে লিখব। এখন এর সাথে গুণ করলে 0 আর এখানে গুণ করলে 2at1 2a22 2a t3। তাহলে এখন আমরা কনভার্ট করে লিখব। আমরা এখান থেকে উপর থেকে তোমরা অঙ্কটা ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নেবে, তুলে নেওয়ার পরে এটা মুছবা। তাহলে এইখানে ইকুয়াল টু 2at1 2a2t2 2a t3 ইকুয়াল টু, এখানে কি কমন যায়, 2a কমন যায়, তাহলে এখানে t1 t2 t3 ইকুয়াল টু 0। এটা উপরে গেলে 0 রে বাদ করলে 0 হয়ে যাবে, তাহলে t1 t2 t3 ইকুয়াল টু 0 সমান হবে। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, এবং না যদি কোনো সমস্যা তাহলে ভিডিওটা আবার দেখবে, একটু পজ করে ভিডিওটা টেনে দেখবা যে অঙ্কটা অনেক ইজি, এই ক্যাটাগরির অঙ্ক অনেক আসে, তোমরা ইনশাআল্লাহ তৈরি করবা। আর তোমরা এই চতুর্ভুজের স্থানাঙ্ক তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারো। এটা তোমরা এসএসসির উচ্চতর গণিতেও করছো, এবং এটা অনেক সময় তোমরা একটু এখানে আমি একটু বলি নেই যে অনেক সময় তোমরা একটু ঘাবড়ে যেতে পারো। এইটার পেজটা আমি ভেঙে দিচ্ছি। যেমন ধরো এটা একটা চতুর্ভুজ, এটা একটা সামান্তরিকের এই বিন্দুর স্থানাঙ্ক x1 y1 দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা আমরা এখানে সংখ্যায় দেই, এখানে 2 3, এখানে 3 4, এখানে বি বিন্দুর স্থানাঙ্ক হলো 5 4 5। এখন এখানে সি ধরি, এখন বি বিন্দুর স্থানাঙ্ক হলো x1 xy। এখন অনেক সময় তোমাকে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারে। দেখো এইটা কিভাবে করবা, আমরা যেহেতু এ এবং সি এর মান দেওয়া আছে, এইটা আর এটা যোগ করলাম, এটা হলো মধ্যবিন্দু। এখন একটু লক্ষ্য করো, যে কোনো চতুর্ভুজের মানে কি, এটা হলো আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক আর বর্গক্ষেত্র, প্রত্যেকটার কর্ণ পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এই অংশের মান এই অংশের মান সমান, তাহলে এটাও m এটাও m। অ্যাকচুয়ালি আমরা m ধরবো না, এখানে m অনুপাত দিলে 1 1 হয়ে যাবে, এটাও 1। তাহলে আমরা এখানে ও বিন্দুর স্থানাঙ্ক a এবং c বিন্দু দিয়ে ও বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। আবার ও বিন্দুটা bd কে আবার সমান অনুপাতে বিভক্ত করে, 1:2, এটাও 1:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখান থেকে আমরা এখানে কি লিখতে পারবো, এই যে 3, আমরা তো এই যে a এবং c বিন্দু দিয়ে এই ও বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করলাম, ঠিক আছে। এখন ও বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা জানা আছে, এখন ও বিন্দুটা আবার bd রে অন্তর্বিভক্ত করে, সমান অনুপাতে অন্তর্বিভক্ত করে। তখন আমরা কি, এই যে এখানে ও বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা x1 y1 ধরি, তাহলে এখানে x1 3 প্লাস x এই 2। এখন x1 এর মান কিন্তু আমরা জানা আছে, কারণ এই যে ও বিন্দুর স্থানাঙ্ক a এবং c বিন্দু দিয়ে আমরা তৈরি করে নিতে পারবো। তাহলে x1 এর মানটা আমরা এখানে বসিয়ে আমরা এখানে শুধু x এর মানটা পেয়ে যাব। তাহলে এই x এর মানটা আবার এখানে y এর মানটা হবে y1 এই যে ও বিন্দু y1 4 প্লাস y2। তাহলে y এর মান এখান থেকে এই যে a এবং c এর মধ্যে বিন্দু হলো o, এই দুটো বিন্দু দিয়ে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করে এখানে বসিয়ে দিয়ে আমরা এখানে y এর মানটা বের করতে পারবো। এটা অনেক ইজি, তোমরা একটু দেখলেই পারবা। এই আগামীতে আমরা আবার সরলরেখার আরেকটা নতুন অধ্যায় নিয়ে শুরু করব, নতুন একটা সম্পর্ক নিয়ে শুরু করব, নতুন টপিক নিয়ে শুরু করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।